বুঝলে প্রিয় প্রেম বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনের জন্য এক নতুন বাংলা গল্পের উপহার। ক্লাসে ঋদ্ধিকে দেখে সবাই হকচকিত হয়ে যায়, যেন বাঘের খাঁচায় মানুষ ঢুকে পড়েছে। সবাই ওকে খুব অবাক দৃষ্টিতে দেখছে। ঋদ্ধিও বেশ লজ্জায় পড়ে গেল। ও মাথা নিচু করে সোজা চন্দ্রিকার পাশে বসে পড়ল। চন্দ্রিকাও অবাক ভাবে ওর দিকে তাকিয়ে বলল, তার মানে তুই সত্যিকারে ক্লাস করবি? ঋদ্ধি, আমি তোর পাশে বসে আছি, সেটাও কি তোর বিশ্বাস হচ্ছে না? চন্দ্রিকা, না মানে সত্যি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ঋদ্ধি, তো কষ্ট করে বিশ্বাস কর, কিন্তু আমি ক্লাসে এসেছি মানে এই নয় যে ক্লাস করব। হ্যাঁ, হয়তো উপস্থিত থাকবো, কিন্তু আমার কাজ আছে, আমি সেটাই করব। চন্দ্রিকা, হ্যাঁ সেটাই বল। বুঝেছি বুঝেছি। ঋদ্ধি আর কিছু বলল না। খাতাটা খুলে পেনটা নাড়াচাড়া করতে লাগলো। এখনো ম্যাডাম ক্লাসে আসেনি। চন্দ্রিকা আগের দিনের পড়া দেখছিল। ঋদ্ধি ওর কানের কাছে এসে বলল, একটা কথা বলবো? চন্দ্রিকা, কি কথা? ঋদ্ধি, আমি উর্মির সাথে ব্রেকআপ করে নিয়েছি। চন্দ্রিকা কোনো অভিব্যক্ত ছাড়াই ঋদ্ধির দিকে তাকিয়ে বলল, এটাও টেকাতে পারলি না? ঋদ্ধি, দূর, ওই রকম মেয়ের সঙ্গে থাকা যায় নাকি? সর্বক্ষণ গায়ে উঠে পড়ছে, এটা চাই ওটা চাই, উফ অসহ্যকর। চন্দ্রিকা একটা তাচ্ছিল্যের হাসি টেনে বলল, নিজেই তো পছন্দ করেছিলিস, আর এখন অসহ্য হয়ে উঠল? ঋদ্ধি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে নিজের সপক্ষে যুক্তি দিতে যাচ্ছিল, কিন্তু ওসি ম্যাডাম তখনই ক্লাসে এলেন। ঋদ্ধি তবুও কিছু বলতে যাবে, চন্দ্রিকা ওকে থামিয়ে বলল, পরে বলবি, এখন ক্লাসটা করতে দে। ঋদ্ধি চুপ করে গেল। ঋদ্ধি জানে হয়তো এই ক্লাসটার কোনো গুরুত্ব ওর কাছে নেই, কিন্তু চাঁদের স্বপ্ন এখন প্রতিষ্ঠিত বিজনেস ওম্যান হওয়া। ও তো আর চাঁদকে ডিস্টার্ব করলো না। ক্লাসটা সারাটা ক্লাস জুড়ে ঋদ্ধি খাতার পেছনে গান লেখার কাজে মনোনিবেশ করলো, আর চন্দ্রিকা পড়া বুঝতে। ক্লাসটা শেষ হতেই ওরা সবাই একজোট হয়ে ক্যান্টিনে জমা হলো। ওদের কলেজে বিবিএ আর এমবিএ একটাই বড় ক্যান্টিন আছে, আর ক্যান্টিনে এসেই দীপ্ত আর ললিত মিলে নতুন নতুন জুনিয়র মেয়েদের দেখতে শুরু করে দিয়েছে। আর এর একে পছন্দ, তার ওকে পছন্দ, এসব বলতে লাগলো। কৃতিকা হঠাৎ দীপ্তর কানটা ধরে ওকে সামনে ঘোরালো। অকস্মাৎ এইরকম আঘায় দীপ্ত আশা করেনি। দীপ্ত, আরে করছিস এভাবে সবার সামনে? আমার প্রেস্টিজ পাংচার করিস না, লাগছে, ছাড়। কৃতিকা, তোর প্রেস্টিজ আদৌ আছে? আর এসব কি হচ্ছে শুনি? দীপ্ত, কি আবার হবে? এই শোন না, ওই মেয়েটাকে দেখ, আমার সাথে মানাবে বল। কৃতিকা, এখন তুই আমার থেকে সাজেশন নিচ্ছিস? দীপ্ত, তোকেই তো সব ঠিক করতে হবে। দেখ, তুই আমাকে সবচেয়ে ভালো করে বুঝিস, তো কোন মেয়ে আমাকে বোঝে সেটা তুই ছাড়া কে বুঝবে সোনা? এটাও বুঝিস তুই যে আমি তোকে এত বুঝি, কিন্তু আমার চোখে ভালোবাসাটা দেখতে পাস না। এত অবুঝ কেন তুই? মনে মনে ভাবলো কৃতিকা। দীপ্ত, কিরে, কোথায় হারিয়ে গেলি? বল না বাবু, কোন মেয়েটাকে ভালো লাগবে? কৃতিকা কোনো ক্রমে নিজের চোখের জলটা আটকে বলল, আমি জানি না, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাচ্ছি। কলেজে এসেই কৃতিকা আর দীপ্তর আলাপ কিভাবে কখন বন্ধুত্ব থেকে ভালোবাসা হয়ে গেল তা কৃতিকা নিজেও বুঝতে পারেনি। শুধু দীপ্তর মুখে অন্য কোনো মেয়ের কথা শুনলেই ওর বুকটা চিনচিন করে ওঠে। হঠাৎ করে মনে হয় ও দীপ্তকে হারিয়ে ফেলবে। ওর খুব কষ্ট হয় দীপ্তকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখলে, কিন্তু নিজের মুখে ভালোবাসার কথা স্বীকার করতেও ভয় পায়। যদি দীপ্তর বন্ধুত্বটাও হারিয়ে ফেলে। কিন্তু কৃতিকার মনের এই নীরব প্রেমটা বাকিরা খুব ভালো করেই জানে। কৃতিকা ওখান থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। ঋদ্ধি, আচ্ছা দীপ্ত, তুই কি সত্যিই কিছু বুঝিস না? দীপ্ত চেয়ারে বসে পা দুটো টেবিলে তুলে বলল, সব বুঝি ভাই, আমি অতটাও অবুঝ নয়। চন্দ্রিকা ওর মাথায় গাঁটটা মেরে বলল, সব যখন বুঝিস তখন এটা বুঝিস না যে এইসব কথা শুনলে ওর কষ্ট হয়? দীপ্ত, আরে আমি কি সাধে এসব কথা বলি নাকি? আচ্ছা আমাকে একটা কথা বল, ও আমাকে প্রপোজ করছে না কেন? ঋদ্ধি, ওরে চাঁদু, তুমি চাও ও তোমাকে প্রপোজ করবে? দীপ্ত, হ্যাঁ আমি চাই ও নিজে ওর মনের কথা বলুক। চন্দ্রিকা, এই জন্মে তোর এই ইচ্ছা পূরণ হবে না। দীপ্ত, কেন হবে না? আচ্ছা তোরা মেয়েরা কেন প্রপোজ করিস না বলতো? সব ছেলেদের করতে হবে? চন্দ্রিকা, আমি জানি না, আর তাছাড়া তুই যদি প্রপোজ করিস তাতে ক্ষতি কি? দীপ্ত, তোরা করলেও তো মহাভারত অশুদ্ধ হবে না। চন্দ্রিকা, এই শোন, আমি এই ব্যাপারে তোর সাথে কোনো তর্ক করতে চাই না। একটা কথা
কথা শুনে রাখ, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। তো তুই এই সব কাজ করেও কৃতিকাকে দিয়ে প্রপোজ করাতে পারবি না। তো শুধু শুধু লাভ লাইফটাকে ওয়েটিং লিস্টে না রেখে নিজে এগিয়ে গিয়ে সেটা অ্যাপ্রুভাল দিতে পারিস তো? নয়তো ওই কৃতিকার মুখ থেকে শোনার জন্য সারা জীবন বাল ব্রহ্মচারী হয়ে বসে থাক, আর দেখিস কৃতিকা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে টাটা বাই বাই হয়ে গেছে। দীপ্ত: না থাক, কি সব উল্টো পাল্টা বকছিস? মৃন্ময়: উল্টো পাল্টা নয়, ও ঠিকই বলেছে, আর দেরি করিস না, বলে দে, নয়তো এই সিঙ্গেল তকমা কোনোদিনও ঘুচবে না জাদু। দীপ্ত মুখটা কাঁচুমাচু করে বলল, তার মানে আমাকেই বলতে হবে? চারজনেই একসাথে বলে উঠল, হ্যাঁ। কলেজে বাকিটা দিন বেশ ভালোই কাটলো। বিকেল 5টায় ওরা কলেজ থেকে বেরোলো। চাঁদ ঋদ্ধির গাড়ি করেই ফিরবে। গাড়িতে উঠে দুজনেই চুপচাপ ছিল। হঠাৎই ঋদ্ধির চাঁদের ক্লাসে বলা কথাটা মনে পড়ে গেল। ঋদ্ধি: চাঁদ, তুই আমাকে তখন ওই কথাটা বললি কেন? চন্দ্রিকা: কখন? ঋদ্ধি: ওই যে ক্লাসে বললি একসময় পছন্দ করতিস, এখন অসহ্য হয়ে উঠেছে। চন্দ্রিকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভুল কি কিছু বলেছি? ঋদ্ধি: হ্যাঁ তো, তখন ভালো লেগেছিল, তারপর হঠাৎ করে এত গায়ে উঠে পড়তে শুরু করলো, জাস্ট বিরক্তকর। চন্দ্রিকা আবার সেই তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তাহলে কোনোদিন ভালোই লাগেনি, শুধু কিছুদিন সময় কাটানোর ইচ্ছে হয়েছিল। এইরকম প্রত্যুত্তরে ঋদ্ধি গাড়িটা থামিয়ে দিল। ঋদ্ধি: তুই কি বলতে চাইছিস? আমি টাইম পাস করেছি? চন্দ্রিকা চোখের ইশারায় হ্যাঁ জানালো। ঋদ্ধি: আচ্ছা আচ্ছা, সবকিছু তো আমিই করি, তুই ওর কোনো ভুল দেখতে পাচ্ছিস না? মেয়েরা তো কোনো ভুল, ফেমিনিজম সব দোষ তো ছেলেদের, মেয়েরা তো কোনো ভুল করতেই পারে না। চন্দ্রিকা ঋদ্ধির কথায় এবার রেগে গেল। উর্মিকে নিয়ে ও কিছু বলেনি, কারণ উর্মি ওর বন্ধু হয় না, তো ও যা পারে করুক, তাতে ওর কিছু যায় আসে না। কিন্তু ঋদ্ধি ওর বেস্ট ফ্রেন্ড, তাই ঋদ্ধির ভুলটা ওর আগে চোখে লাগে। চন্দ্রিকা রেগে বলল, উর্মির সম্বন্ধে আমি কোনো কথা বলতে চাই না, ও আমার কেউ হয় না, তুই আমার বন্ধু হোস, তাই তুই এরকম কাজ করলে আমার খারাপ লাগে। ঋদ্ধি: আমি কোনো ভুল কাজ করিনি, ও আমাকে কোনোদিনও জানতেই চায়নি যে আমি কি চাই, আমার কি ভালো লাগে। ও এইরকম একটা মেয়ের সাথে আমি কি করে থাকবো? চন্দ্রিকা: তুই কোনোদিনও জানতে চেয়েছিস মেয়েটা কি চায়? ঋদ্ধি নিজের যুক্তি উপস্থাপন করতে চাইছিল, কিন্তু চন্দ্রিকা ওকে থামিয়ে দিয়ে বলল, আগে আমার কথা শেষ হতে দে, তারপর বলিস। চন্দ্রিকা আবার বলতে লাগলো, আমি শুধু উর্মির কথা বলছি না, এর আগেও তো অনেক রিলেশন ছিল তোর, তুই কোনোদিনও জানতে চেয়েছিস সেই মেয়েগুলোর সম্বন্ধে, তাদের কি ভালো লাগে, তাদের কি পছন্দ? আমি যতদূর জানি না। যেই কাজটা তুই এতদিন করিসনি, তাহলে তুই এক্সপেক্ট করছিস কি করে যে তারা তোর জন্য করবে? ঋদ্ধি: শোন, ওই মেয়েগুলো শুধু আমার ফেমের জন্য আমার কাছে এসেছিল, ওরা আমাকে কোনোদিন ভালোই বাসেনি। চন্দ্রিকা: আমি জানতাম তুই এই উত্তরটাই দিবি। ওরা যদি তোর ফেম দেখে তোর কাছে আসে, তাহলে তো এটাও বলতে হয় তুই ওদের ফেস দেখে ওদের কাছে গেছিস। ঋদ্ধি স্টিয়ারিংটা শক্ত করে চেপে ধরলো। চন্দ্রিকা: ঋদ্ধি, একটা অপ্রিয় সত্যি কথা শুনবি? ঋদ্ধি শূন্য দৃষ্টিতে চাঁদের দিকে তাকালো। চন্দ্রিকা: তোর আর মেয়েগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, ওরা ফেম খোঁজে আর তুই ফেস। ঋদ্ধি নিচু স্বরে বলল, আমি ফেস থেকে ওদের কাছে যাইনি, আমি প্রথমে ভাবতাম যে সত্যিই হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আসল চেহারা ধরা পড়তো। চন্দ্রিকা খুব জোরে হেসে ফেলল। হাসিটা যে ব্যঙ্গত্ব তা ঋদ্ধি বুঝতে পেরেছে। চন্দ্রিকা: বাহ, প্রথম দেখাতেই ভেবে নিতি সে মেয়েটা তোকে ভালোবাসে, দারুণ, তুই তো বেশ অন্তর্যামী। ঋদ্ধি: চাঁদ প্লিজ, তুই কি লাভ এট ফার্স্ট সাইডের নাম শুনিসনি? চন্দ্রিকা: শুনেছি, কিন্তু আমি তো জানি ওটা একবারই হয়, এইরকম অগুন্তিবার তো শুনিনি। ঋদ্ধি এতক্ষণ নিজের শেষ প্রমাণটুকুও দিয়ে দিয়েছে, আর ও যে হেরে গেছে তা বুঝতেও পেরেছে। ঋদ্ধি খুব ভালো করেই জানে যে চাঁদের বলা সব কথা ঠিক, ও সত্যি টাইম পাসের জন্য রিলেশনে যেত, কিন্তু ও তো কারোর ওপর জোর করেনি, মেয়েগুলো তো কোনোদিন বাধা দেয়নি ওকে, তারাও তো ওর সাথে টাইম পাস করতো। চন্দ্রিকা: বলছি গাড়িটা চালা, দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে দেরি করে গেলে হাজারটা প্রশ্ন করবে। ঋদ্ধি আর বেশি কথা বাড়ালো না, গাড়িটা চালাতে শুরু করলো। মাঝে একটা ফুচকা স্টলের সামনে দাঁড় করিয়েছিল, কিন্তু চাঁদ বলল খাবে না। চাঁদের যে মুড অফ তা বুঝতে পেরে ঋদ্ধি আর ওর উপর জোর করেনি। এইভাবে প্রত্যেকবার ঋদ্ধি এক একটা মেয়ের সাথে টাইম পাস করবে, চন্দ্রিকার এটা ভালো লাগে না। থাকলে একটা মেয়ের সাথেই থাক, নয়তো কারোর সাথে থাকতে হবে না। কিছুক্ষণের মধ্যেই চন্দ্রিকার বাড়ি চলে আসে। চন্দ্রিকা গাড়ির থেকে নামতে গেলে ঋদ্ধি ওর হাতটা ধরে।
চন্দ্রিকা ঋদ্ধির দিকে তাকালো। ঋদ্ধি, রেগে আছিস আমার ওপর? চন্দ্রিকা, ঋদ্ধি, ভালোবাসা খুব পবিত্র, এটাকে নিয়ে এভাবে খেলিস না, নয়তো দেখবি যাকে তুই সত্যিকারের ভালোবাসবি সে তোকে বিশ্বাস করছে না। প্লিজ ঋদ্ধি, ডোন্ট ডু ইট। ঋদ্ধি, আচ্ছা ম্যাডাম, বুঝলাম, আর হবে না, কিন্তু প্লিজ তুই আমার ওপর রাগ করে থাকিস না, এটা কিন্তু আমার ভালো লাগে না। চন্দ্রিকা একটু হেসে বলল, তোর উপর বেশিক্ষণ রাগ করে থাকতেও পারবো না, ছাড় এবার, দেরি হচ্ছে। ঋদ্ধি, বাই। চন্দ্রিকা ঋদ্ধিকে বাই বলে চলে গেল, আর ঋদ্ধিও গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এরপর কিছুদিন খুব সাধারণ ভাবেই কাটলো। চন্দ্রিকাও বাড়িতে দুষ্টুমি করলো না, আসলে পড়ার চাপটা বেড়েছে, আর কলেজেও যেমন চলতো তেমনই চলতে লাগলো। এইরকমই একটা দিনে চন্দ্রিকারা ক্যান্টিনে বসে আড্ডা মারছিল। চন্দ্রিকা এখন 1 ঘন্টার অফ, তারপর আবার এপি স্যারের ক্লাস। দীপ্ত, কৃতি, আজ বিকেল 5টায় সিনেমা দেখতে যাবি? কৃতিকা, বাবা, এতদিন পর আমাকে মনে পড়লো হঠাৎ। দীপ্ত খুব আস্তে আস্তে বলল, তোকে তো আমার সবসময় মনে পড়ে। কৃতিকা, কিছু বললি? দীপ্ত, না না, বলছি যাবি তো? কৃতিকা, আমাকে কেন? ওই মেয়েটাকে গিয়ে বল, যাকে কাল 2nd ফ্লোরে গিয়ে নাম্বার চাইছিলিস, সে কি যাবে না বলেছে? দীপ্ত ভয় পেয়ে চোখ বড় বড় করে সোজা হয়ে বসলো। দীপ্ত, ওই, ও আমার না, ললিতের। শালা তোর জন্য আমি ফেসে যাচ্ছি। দেখ কৃতি, খুব করুণ ভাবে কৃতিকার দিকে তাকিয়ে, আমার সাথে কারোর কিছু নেই, আমি তো শুধু তোর অপেক্ষায় যে তুই কাউকে খুঁজে দিবি। কারণটা তো তোকে আগেই বলেছি আমি, তুই ছাড়া আমাকে আর কে বুঝবে বল? কৃতিকার কিছু মুহূর্তের জন্য মনে হয়েছিল দীপ্ত হয়তো তোর বলতে যাচ্ছিল, কিন্তু তার পরের কথাটা শুনে ওর ভ্রম কাটে। আর এদিকে দীপ্ত লক্ষ্য করলো কৃতির মুখটা কিছুক্ষণের জন্য উজ্জ্বল হয়ে আবার ম্লান হয়ে গেল। এত সহজে তো তোকে মনের কথাটা বলবো না আমি, মনে মনে ভাবলো দীপ্ত। দীপ্ত, কি রে ললিত, বল। সাইডে ললিতের হাতটা চেপে খুব আস্তে বলল, বল, তোর কানেকশন আমি কাল ঠিক করেছি, এবার ওটার জন্য যদি কৃতি কিছু উল্টো পাল্টা ভাবে আমি কিন্তু তোর কানেকশনও ভেঙে দেব। ললিত, আরে কৃতি, ও রিয়া। দীপ্ত তো আমার জন্যই গেছিল, তুই দেখিসনি আমাকে ওর পাশে? দীপ্ত, হ্যাঁ কৃতি, বিশ্বাস কর মেয়েটার সাথে আমার কিছু নেই। কৃতিকা, আচ্ছা বুঝলাম। দীপ্ত, এবার বল, যাবি তো? কৃতিকা দীপ্তকে না বলতে চেয়েও বলতে পারলো না। ভালোবাসাকে না বলা কি এতই সহজ? কৃতিকা, আচ্ছা ঠিক আছে। দীপ্ত, আচ্ছা 4:30টায় রেডি থাকিস, আমি পিক করে নেব। ঋদ্ধিকে অনেকক্ষণ ধরে চুপচাপ থাকতে দেখে ললিতি প্রশ্ন করলো, ভাই ঋদ্ধি, বলছি কিসের এত গভীর চিন্তায় মগ্ন তুই? ঋদ্ধি তবুও অন্যমনস্ক হয়ে রইল। তারপরে হঠাৎ করেই উঠে বলল, কফি খেতে হবে, না হলে মাথা খুলছে না, বলেই কফি আনতে চলে গেল। ও উঠে যেতেই ললিত ইশারায় দীপ্তকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে ঋদ্ধির। দীপ্ত, ও কিছু নয়, নতুন গানের সুরটা ঠিক মতো হচ্ছে না, তাই কাল সারা রাত আমাকে অনেকগুলো সুর শোনালো, আমার তো বেশ সবকটাই ভালো লেগেছে, কিন্তু ওর একটাও পছন্দ হলো না, সেই নিয়ে এখনো চিন্তা করছে। তুই তো ওকে চিনিসই, গান ঠিকঠাক না হলে ও ঘুমাতেও পারে না। এরপর ওদের আলোচনা চলতে লাগলো। চন্দ্রিকা দূরে দাঁড়িয়ে থাকা ঋদ্ধিকে দেখছিল। ব্লু রঙের শার্টটাতে বেশ মানিয়েছে ওকে, বেশ টাইট হওয়ায় হাতের পেশিগুলো ফুলে উঠেছে। আর কফি খেতে খেতে বেশ স্টাইলিশ ভাবে দাঁড়িয়ে থাকার তরুণ ওকে কোনো মডেলের থেকে কম কিছু লাগছে না। চন্দ্রিকা ঋদ্ধিকে একভাবে দেখতে বেশ ভালো লাগছে, এক অন্যরকম ভালো লাগছে। চিন্তার জন্য কপালের চামড়াটা একটু ভাঁজ হয়ে ওর মুখশ্রীটাকে আরো ফুটিয়ে তুলেছে। ঋদ্ধি যদিও লক্ষ্য করছে না কে ওকে দেখছে, ও ওর গান নিয়ে মত্ত আছে। চন্দ্রিকা আবেগপূর্ণ নয়নে ঋদ্ধির দিকে তাকিয়ে, ওই ফুলে যাওয়া বুকের পেশিটাতে ওর খুব মাথা রাখতে ইচ্ছা করছে। ঠিক তখনই দেখলো ঋদ্ধি আনমনা ভাবে হাঁটছিল, আর সামনে একটা মেয়ের সাথে ধাক্কা লাগলো। মেয়েটা পড়েই যাচ্ছিল। ঋদ্ধি মেয়েটার কোমর জড়িয়ে ধরে ওকে ধরে নিল। ততক্ষণে মেয়েটার একটা হাত চন্দ্রিকার ওই প্রিয় জায়গাটা ঋদ্ধির বুকের শার্টটাকে খামচে ধরেছে। দূর থেকে এই দৃশ্য দেখে চন্দ্রিকা নিজের অজান্তেই হাতটা মুঠো করে নিল। ওর মধ্যে হঠাৎই এক প্রকার রাগ চলে এলো। এটা আগেও হতো, যখনই উর্মি ঋদ্ধিকে টাচ করত চাঁদের খুব অস্বস্তি হতো, যেন মনে হতো ওর জিনিস কেউ কেড়ে নিচ্ছে।
এই দৃশ্য শেষ হচ্ছে না দেখে চন্দ্রিকা উঠে দাঁড়ালো। এইভাবে ওকে দাঁড়াতে দেখে দীপ্ত, ললিত, কৃতিকা, মৃন্ময় সবাই ওর দিকে তাকালো। আর তখনই চন্দ্রিকার দৃষ্টি অনুসরণ করে তারাও সেই দৃশ্য দেখতে পেল। মৃন্ময়, আরিব্বা, এ তো পুরো সিনেমা চলছে। কৃতিকা, এক্স্যাক্টলি। এই জানিস, আমারও খুব ইচ্ছা ছিল এইরকম কলেজে উঠে আমারও কারোর সাথে ধাক্কা লাগবে, কিন্তু আজ পর্যন্ত হলো না। দীপ্ত, বাবা কত শখ মেয়ে, অত ধাক্কা খাওয়ার ইচ্ছা কিসের তোর? শোন, তোর সাথে যদি কোনোদিনও এরকম হয় তাহলে সেই ছেলেটার হাত পা ভেঙে দেব আমি, যাতে ভবিষ্যতে কাউকে ধাক্কা মারতে না পারে। কৃতিকা, বারে হাত পা ভাঙবি কেন? সেই ছেলেটা তো আমাকে বাঁচালো। দীপ্ত, আমি তো আছি। উফ, আমি উঠলাম, আমার ভালো লাগছে না। কৃতিকা বুঝতেই পারছিল দীপ্ত রেগে যাচ্ছে, ও ইচ্ছা করে আরো রাগাচ্ছিল। দীপ্ত উঠে চলে যায়। কৃতিকাও ওর পেছনে ওকে ডাকতে ডাকতে যায়। এতক্ষণে সেই দৃশ্য সমাপ্ত হয়ে গেছে, যা চন্দ্রিকাকে আঘাত দিচ্ছিল। চন্দ্রিকা দেখলো এখন ঋদ্ধি আর সেই মেয়েটা বেশ শেষে এসে কথা বলছে। আমি সত্যিই বুঝতে পারিনি। ঋদ্ধি, ইটস ওকে, ইটস ওকে। আমিও তো আনমনে চলছিলাম, তোমার কোথাও লাগেনি তো? না না। অ্যান্ড ইউ, আর ইউ ওকে? ঋদ্ধি, ইয়া, আই অ্যাম অ্যাবসলিউটলি ফাইন। মেয়েটার তখন একটা ফোন আসে। ওকে, থ্যাঙ্কস এন্ড বাই। মেয়েটা প্রায় ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে যায়। আর এদিকে ঋদ্ধি ভাবতে থাকে, ইস, মেয়েটার নামটাই তো জানা হলো না। ঋদ্ধি এসে চেয়ারে বসলো। সঙ্গে সঙ্গে ললিত বলল, আরে ভাই, ভয় সিনটা তো বেশ ছিল। মৃন্ময়, ভাই নাম কি মেয়েটার? ললিত। কোন ইয়ার? মৃন্ময়, কোন ডিপার্টমেন্ট? ললিত। কোথায় থাকে? ঋদ্ধি বলতে যাবে তখনই চন্দ্রিকা বিরক্ত হয়ে বলল, উফ, এমন করছিস যেন জীবনে প্রথম মেয়ে দেখলি। ললিত, উফ, তুই চুপ করতো। ঋদ্ধির হিরোইন এন্ট্রি মারলো আর তুই এরকম বকছিস? চন্দ্রিকার প্রচন্ড রাগ হচ্ছে। পেলেই ওই মেয়েটাকে ও আস্ত চিবিয়ে খেয়ে নেবে। চন্দ্রিকা, হিরোইন? তা এটা কততম শুনি? মৃন্ময়, এই চা, চুপ কর না। ঋদ্ধি, তুই বল, নাম কি মেয়েটার? ঋদ্ধি, আরে দূর, নামই জানতে পারলাম না, তার আগেই পালালো। ললিত, এ বাবা। ঋদ্ধি, তা চিন্তার কিছু নেই, দীপ্তকে একদিন নিয়ে বেরোলেই নাম জানা হয়ে যাবে। এই বলে ঋদ্ধি 2 হাত মাথার পেছনে রাখলো আর পায়ের ওপরে পা তুললো। সেই পুরনো হাসিটা নিয়ে বলল, যাই বলিস, মেয়েটা কিন্তু হেভি ইন্টারেস্টিং। চন্দ্রিকা এতক্ষণে চোখ তুলে ঋদ্ধির দিকে তাকালো। প্রত্যেকবার নতুন কোনো মেয়ে দেখলেই ঋদ্ধি এরকম করে। চন্দ্রিকার ভীষণ অসহ্য লাগলো। সেদিন অত করে বোঝালাম, আবার সেই একই কাজ। মনে মনে ভাবলো চন্দ্রিকা, দূর, আমার কি, যা খুশি করুক, আমি আর বলতে যাব না। চন্দ্রিকা ওখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য উঠল। ঋদ্ধি, আরে কোথায় যাচ্ছিস তুই? চন্দ্রিকা, ক্লাসে। ঋদ্ধি, কিন্তু এখনো তো আধ ঘন্টা দেরি আছে। চন্দ্রিকা, জানি, কিন্তু আমার এখানে বসে ওই মেয়েটার কীর্তন শুনতে একটুও ইচ্ছা করছে না, তাই আমি উঠছি। ঋদ্ধি, আরে যাস না, ঠিক আছে, আর কোনো কথা বলছি না, এবার বস। চন্দ্রিকা তবুও বসলো না, কিন্তু গেলও না, দাঁড়িয়ে রইল। ঋদ্ধি উঠে ওকে চেয়ারে বসিয়ে দিল। ঋদ্ধি, বস বস, এত রাখছিস কেন? চন্দ্রিকা কিছু বলতে যাবে তখনই শোনে কেউ ওদের দিকে এগিয়ে আসতে আসতে বলছে, এই তোদেরকেই খুঁজছিলাম। ঋদ্ধি, আরে প্রীতম দা, বসো বসো, কেমন আছো বলো। একটু বড় করে পর্ব দিলাম, তাই দেরি হয়ে গেল, কিছু অসুবিধার কারণে। আর অবশ্যই আজকের পর্বটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন ও যেতে যেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন একটা পর্বতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।